ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। ক্যাপিটালিজম কি? সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া অবধি আমরা কত হাজার রকমের জিনিসপত্র ব্যবহার করি, তা কখনো হিসেব করে দেখেছো কি? যেমন সকালে ঘুম থেকে উঠেই টুথব্রাশ, টুথপেস্ট, তোয়ালে, সাবান চাই। তারপর চা খাবার জন্য চা, চিনি, দুধ, পেয়ালা, পিরিচ, মাখন, রুটি ইত্যাদি। আবার পড়তে বসবে, তার জন্য বই, খাতা, কাগজ, কলম, চেয়ার, টেবিল চাই। আবার স্কুলে যাবে, তার জন্য চাই কাপড় চোপড়, সাইকেল বা মোটর। এই করে করে সব রকম কাজের জন্য আমাদের অনেক রকম জিনিসপত্রের দরকার হয়। এই সব জিনিসপত্র কোত্থেকে আসে জানো? বাজারে দোকানদারের কাছ থেকে তোমার বাবা কিনে নিয়ে আসেন। দোকানদাররা আবার কারখানা থেকে, চাষিদের কাছ থেকে, খনির মালিকদের কাছ থেকে এই সকল জিনিস কিনে নিয়ে আমাদের কাছে বিক্রি করে। কারখানার মালিকরা, চাষিরা ও খনির মালিকরা তাদের কলকারখানা খাটিয়ে জায়গা জমি চাষ করে খনি থেকে নানা রকম জিনিস তুলে কুলি মজুরদের দিয়ে এই সব জিনিস তৈরি করায়। এই সকল জিনিস তৈরি করার যে যন্ত্রপাতি, কলকারখানা, জমি জায়গা, খনি ইত্যাদি, এইগুলোকে আমরা বলবো উৎপাদন যন্ত্র, মিনস অফ প্রোডাকশন। কারণ এগুলোর সাহায্যে আমাদের দরকারি জিনিস উৎপাদিত অর্থাৎ তৈরি হয়। আর এই সব জিনিসপত্র যা আমরা ব্যবহার করি তা বাজারে কিনতে পাওয়া যায় বলে তাকে বলবো পণ্য, কমোডিটি। এখন গুটি কয়েক সোশ্যালিস্ট দেশ ছাড়া পৃথিবীর অন্যান্য সকল দেশে উৎপাদন যন্ত্রগুলো যেমন খনি, কলকারখানা, জায়গা জমি, এইসব লোকের ব্যক্তিগত সম্পত্তি। অর্থাৎ যার এইরূপ কোনো উৎপাদন যন্ত্র আছে, শুধু সে একাই তার মালিক। সমাজে অন্য কেউ তার এই উৎপাদন যন্ত্রের বিষয়ে কোনো হাত দিতে পারে না। যেমন কারো যদি একখণ্ড জমি থাকে বা একটা কারখানা থাকে, তাহলে সে জমি চাষ করা বা না করা, সে কারখানা চালু করা বা বন্ধ রাখা সম্পূর্ণ তার মালিকের ইচ্ছার উপর নির্ভর করে। আবার সেই জমিতে যদি কোনো ফসল হয় বা কারখানায় যদি কোনো জিনিস তৈরি হয়, তবে সেই ফসল বা সেই জিনিস যার জমি বা যার কল তারই হবে। ক্যাপিটালিজমের গোড়ার কথাই হলো এই উৎপাদন যন্ত্রে ব্যক্তিগত অধিকার। যাদের এই উৎপাদন যন্ত্রে অধিকার থাকে তারা এগুলো সাধারণত ফেলে রাখে না, সেগুলো খাটিয়ে নানা রকম জিনিসপত্র তৈরি করে। কেন তৈরি করে? কেননা তৈরি করে বাজারে বিক্রি করলে এদের যথেষ্ট লাভ হয়। এই লাভের লোভেই উৎপাদন যন্ত্রের মালিকরা উৎপাদন যন্ত্র খাটিয়ে জিনিসপত্র তৈরি করায়। এইসব জিনিসপত্র বা পণ্য আমাদের অভাব মেটায়, আমাদের দরকারে লাগে। এগুলো না পেলে আমাদের বিশেষ অসুবিধা হয়, এমনকি বেঁচে থাকতে পারি না। কিন্তু সে কথা উৎপাদন যন্ত্রের মালিকরা ভাবে না। তাদের প্রধান উদ্দেশ্য হলো লাভ বা মুনাফা, প্রফিট। যতক্ষণ লাভ হবে ততক্ষণ অবধি তারা পণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করবে। যখনই লাভ বন্ধ হবে তখনই পণ্য উৎপাদনও তারা বন্ধ করবে। তাতে লোকের অসুবিধাই হোক বা না খেতে পেয়েই মরুক, সেদিকে তারা ভ্রুক্ষেপও করবে না। কাজেই লাভ করবার জন্যেই এইসব পণ্য ক্যাপিটালিস্ট সমাজে তৈরি করা হয়। এই সকল পণ্য যে মানুষের ভালোভাবে বেঁচে থাকবার জন্য দরকার, সে কথা বড় কথা নয়। লাভই ক্যাপিটালিজমের প্রধান কথা। মোটামুটিভাবে ক্যাপিটালিস্ট সমাজের একটা সংজ্ঞা আমরা এখন দিতে পারি। যেমন উৎপাদন যন্ত্রগুলো ব্যক্তিগত অধিকারে থাকে এবং যেখানে একমাত্র লাভের জন্যই পণ্য তৈরি হয়, সেই সমাজকেই আমরা ক্যাপিটালিস্ট সমাজ বলতে পারি। উৎপাদন যন্ত্র যখন এইরূপ ব্যক্তিগত অধিকারে থাকে এবং ব্যক্তিগত লাভের জন্য যখন তা দিয়ে পণ্য তৈরি হয়, তখন এই উৎপাদন যন্ত্রগুলোকে বলা হয় পুঁজি বা ক্যাপিটাল। যেমন কারখানার মালিকের পুঁজি হলো তার কারখানা, জমিদারের পুঁজি হলো তার জমি জমা,
সুদখোরের বা ব্যাংকারের পুঁজি হলো তার টাকা, আর খনি মালিকের পুঁজি হলো তার খনি। এইসব পুঁজির মূল্য আবার টাকায় হিসাব করা যায়। যেমন খনির মূল্য যদি হয় 10,000 টাকা, তবে খনির মালিকের 10,000 টাকা পুঁজি আছে বলা হয়। ক্যাপিটালিজমের প্রথম ফল। আগেই বলেছি, লাভের জন্য উৎপাদন যন্ত্রের মালিকেরা তাদের ক্যাপিটাল বা পুঁজি খাটায়। সমাজে যারা গরিব লোক, তারা পেটের দায়ে বাধ্য হয়ে কলকারখানায়, খনিতে, জমিতে কাজ খুঁজতে আসে, কারণ তাদের টাকা কড়ি নেই, জমি জমা নেই, উৎপাদন যন্ত্র কিছুমাত্র নিজেদের হাতে নেই। একমাত্র নিজেদের গতর ছাড়া আর কোনো পুঁজি তাদের নেই যা খাটিয়ে তারা কিছু আয় করতে পারে। তাই তারা তাদের একমাত্র সম্বল শরীর খাটিয়ে বাঁচে। এরাই মজুর। তাই এদের বলে সর্বহারা বা শ্রমজীবী, প্রোলেটারিয়েট। ক্যাপিটালিস্টরা যাদের কাছ থেকে তাদের এই পরিশ্রম করার শক্তি কিনে নেয় এবং তা খাটিয়ে যথেষ্ট পরিমাণে পণ্য তৈরি করে বাজারে বিক্রি করে। বাজারে পণ্য বিক্রি করে মালিকরা যা টাকা পায় তা থেকে মজুরদের মাইনে হিসাবে কিছু দেয় এবং অন্যান্য যেমন কাঁচামালের দাম, ব্যাংকের কাছ থেকে ধার করা টাকার সুদ ইত্যাদি খরচপত্র বাদ দেয়। তারপর যা বাকি থাকে তাই হলো ক্যাপিটালিস্টের লাভ। ক্যাপিটালিস্টের যা লাভ হয় তার কতকটা সে নিজের ছেলে মেয়ে ও পরিবারের জন্য, সকলের জন্য খরচ করে এবং বাকিটা আবার পুঁজি হিসাবে ব্যবসাপত্রে খাটায়। এমনিভাবে কলকারখানা বড় হয়, পুঁজি বেড়ে যেতে থাকে এবং যতই তার পুঁজি বেড়ে যায় ততই তার লাভের পরিমাণও বেড়ে যেতে থাকে। এমনিভাবে লাভ বাড়তে বাড়তে পুঁজি বাড়ে এবং পুঁজি বাড়ায় লাভ আরও বেড়ে যেতে থাকে। এই বর্ধিত পুঁজি খাটাবার খুব দরকার হয় এবং সে যথেষ্ট সুযোগও পায়। বাজারে অন্যান্য অনেক ক্যাপিটালিস্ট থাকে যাদের সঙ্গে পণ্য বিক্রি করার জন্য তাকে প্রতিযোগিতা করতে হয়। এই প্রতিযোগিতায় সেই জিতে যে সবচেয়ে কম দামে জিনিস বিক্রি করতে পারে। এই জন্য সব ক্যাপিটালিস্টরা চেষ্টা করে যাতে খুব কম খরচায় খুব বেশি মাল তৈরি করতে পারে। তার জন্য তারা বৈজ্ঞানিকদের সাহায্যে নানা রকম নতুন নতুন কল ও যন্ত্রপাতি আবিষ্কার করিয়ে তা পণ্য তৈরির কাজে লাগায়। উদ্দেশ্য এই যে এই সব যন্ত্রপাতির সাহায্যে শ্রমিকের কাছ থেকে খুব কম সময়ে বেশি কাজ আদায় করিয়ে নেওয়া, খুব সস্তায় পণ্য তৈরি করা। পণ্য সস্তায় উৎপন্ন হলে বিক্রি করাও যায় সস্তায়, এবং সস্তা দরে পণ্য বিক্রি করলে বিক্রিও হয় অনেক বেশি, কারণ সবাই যার জিনিসের দাম কম তার কাছ থেকেই কেনে। আর বেশি বিক্রি হলে সাধারণত লাভও বেশি হয়। এই জন্যে ক্যাপিটালিস্টরা সবসময় চেষ্টা করে তাদের পুঁজি বাড়াতে, কারণ পুঁজি বাড়ালেই তাদের লাভ বাড়ে। দেখতে দেখতে ছোট কারখানা বড় কারখানা হয়ে যায়, নতুন নতুন কলকবজা বসে। যেখানে 100 মজুর কাজ করত সেখানে 1000 মজুর খাটতে থাকে। জিনিস তৈরির নতুন নতুন কৌশল আবিষ্কার হয়। একদিকে যেমন ক্যাপিটালিস্টদের পুঁজি ধন সম্পত্তি বেড়ে যেতে থাকে, অন্যদিকে আবার সমাজে দারিদ্র্যও বেড়ে যেতে থাকে। যাদের পুঁজি অল্প তারা বড় পুঁজিওয়ালাদের সঙ্গে প্রতিযোগিতায় হেরে সর্বশান্ত হয়ে পড়ে এবং মজুরদের দলে ভিড়ে যায়। এমনিভাবে শ্রমিকদের দল বেড়ে যেতে থাকে। অন্যদিকে কলকবজা আবিষ্কার হওয়ায় কলেই সব কাজ করে দেয়, শ্রমিকদের আর দরকার হয় না বেশি। কাজেই শ্রমিকরা যেমন সংখ্যায় বেড়ে যায় তেমনি তাদের কাজও কমে যায়। এই জন্যে শ্রমিকরা যা পায় সেই মাইনেতেই কাজ করতে রাজি হয়। ক্যাপিটালিস্টরাও সুবিধা বুঝে খুব কম মাইনে দেবার চেষ্টা করে, কারণ মাইনে যত কম দেবে তত তাদের পণ্য তৈরির খরচা কম হবে এবং ততই লাভ বেশি হবে। সমাজে এই জন্য অল্প কয়েকজন লোক খুব ধনী হয়ে ওঠে আর বাকি সব লোক তাদের তুলনায় ক্রমেই গরিব হয়ে পড়তে থাকে। এমনিভাবে সমাজে ক্যাপিটালিজম গোটা কয়েক লোককে ধনী করে বেশিরভাগ লোককে গরিব করে দেয়। এই হলো ক্যাপিটালিজমের প্রথম ফল। ক্যাপিটালিজমের ফল 2। পুঁজিবাদ শুধু শ্রমিকদের আয় কমিয়ে দিয়ে তাদের গরিব করে দেয় তা নয়, সময় সময় তাদের আয়ের পথ একেবারে বন্ধ করে দেয়, হাজারে হাজারে তাদের ভিক্ষুকে পরিণত করে। আমরা দেখেছি বাজারে জিনিসপত্র বিক্রি হলে তবেই ক্যাপিটালিস্ট তার লাভ আদায় করতে পারে। কিন্তু বাজারে পণ্য কিনে কারা? কিছু পণ্য ক্যাপিটালিস্টরা নিজেরাই কেনে, আর বেশিরভাগ কেনে শ্রমিক, কৃষক ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা। কিন্তু এদের আয় যখন কমে যায় তখন এরা আর সব জিনিস কিনতে পারে না। তার ফলে পণ্য বাজারে বিক্রি না হয়ে পড়ে থাকে। দোকান কারখানার গুদাম পণ্যে বোঝাই হয়ে থাকে। কিন্তু
ক্রেতাদের পকেটে পয়সা না থাকায় ওইসব জিনিস বা পণ্য বিক্রি হয় না। পণ্য বিক্রি না হওয়ায় ক্যাপিটালিস্টদের লাভ আর হয় না, বরং লোকসান হতে থাকে। তখন ক্যাপিটালিস্ট বাধ্য হয়ে তার কারখানা বন্ধ করে দেয়, কারণ বাজারেই যখন জিনিসপত্র অবিকৃত অবস্থায় বোঝাই হয়ে রয়েছে, তখন আরও পণ্য তৈরি করে কী লাভ? কারখানার পরে কারখানা বন্ধ হয়ে যায়, ব্যাংক ফেল পড়তে থাকে, হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যায়। ক্যাপিটালিজমের এই দুর্দশাকে বলা হয় ব্যবসা সংকট। ব্যবসা সংকটের সময় শ্রমিকদের দুর্দশার এক শেষ হয়। ছেলেপুলে নিয়ে চেয়ে চিনতে অতি কষ্টে আধপ্যাটা খেয়ে কোনোদিন না খেয়ে তাদের দিন কাটে। এই শতাব্দীতেই 3বার এইরূপ ব্যবসা সংকট হয়ে গেছে। এই অবধি শেষবারের ব্যবসা সংকট হয়েছিল 1930 সালে। সেবারের ব্যবসা সংকটে একমাত্র আমেরিকার যুক্তরাষ্ট্রে 1,30,00,000 শ্রমিক বেকার হয়ে গিয়েছিল। তারা যে কী রকমভাবে বেঁচে থাকতো তার কোনো সঠিক হিসাব পাওয়া যেত না। তাদের ছোট ছোট ছেলেমেয়েরা দোকানের ও গুদামের আশেপাশে ঘুরে বেড়াতো। ডকের গুদামে নানা রকম খাদ্যদ্রব্য, ফলমূল মজুদ হয়ে থাকতো। যখনই ওইখান থেকে পচে যাওয়ার জন্য বা খারাপ হয়ে যাবার জন্য কোনো কিছু বাইরে ফেলে দেওয়া হতো, তখনই বাইরের ছেলেমেয়েরা কুকুরের মতো কামড়াকামড়ি করে সেই খাবার বা ফলমূল খেয়ে নিত। চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস নামক ছবিতে এই রকম মর্মান্তিক দৃশ্য তোমরা দেখতে পাবে। এই রকম একদিকে যেমন যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য গুদামে থেকে পচত, অন্যদিকে লোকে ছেলেপুলে নিয়ে না খেয়ে মরত। একদিকে যেমন গুদামে পোশাক পরিচ্ছদ ভোজাই হয়ে থাকতো, অন্যদিকে লক্ষ লক্ষ লোক শীতে কষ্ট পেত। শিশুরা শীতের রাতে ঠান্ডা হয়ে জমে যেত। বড় বড় বাড়ি খালি থাকতো, অথচ লোকে আশ্রয়শূন্য হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। এমনকি ক্যাপিটালিস্টরা বাজার নষ্ট হয়ে যাবে বলে পণ্য কম দামে বিক্রি না করে বা বিনা পয়সায় পণ্য বিলিয়ে না দিয়ে সব সমুদ্রের জলে ফেলে দিত বা পুড়িয়ে ফেলত। এই রকম প্রাচুর্য ও দারিদ্র্য ক্যাপিটালিজমের কৃপায় পাশাপাশি বসবাস করে, অবস্থান করে। মনে রেখো, এই ব্যবসা সংকট ও লোকেদের বেকার করে দেওয়া হলো ক্যাপিটালিজমের দ্বিতীয় ফল। ক্যাপিটালিস্টরা এই ব্যবসা সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য বাড়তি জিনিসপত্র নষ্ট করে দেয়, উৎপাদন যন্ত্রের খানিকটা ধ্বংস করে ফেলে, শ্রমিক কৃষকদের আরও কম মাইনে দিয়ে বেশি করে খাটাবার চেষ্টা করে। এর ফলে উৎপাদন যন্ত্র খাটিয়ে কিছুদিনের জন্য তাদের আবার বেশ লাভ হতে থাকে, কিন্তু লাভ বেশ জেগে উঠবার আগেই ব্যবসা সংকট আবার আরম্ভ হয়। এই রকম কিছুদিন অন্তর অন্তর ব্যবসা সংকট ক্যাপিটালিজমের একটা বিশেষ রীতি। ক্যাপিটালিজমের তৃতীয় ফল হচ্ছে উৎপাদন ক্ষমতার অপপ্রয়োগ। পুঁজিবাদী কল মালিকরা যেসব পণ্য তৈরি করে বেশি লাভ পাবে, সেই সব পণ্য তত বেশি তৈরি করবে, কিন্তু এই লাভ আদায় করতে হলে তাকে উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতে হয়। সুতরাং বাজারে যে জিনিসের বিক্রি নেই, সে জিনিস মালিকরা কিছুতেই তৈরি করবে না। সে জিনিস খুব আবশ্যকীয় হতে পারে, এমনকি সে জিনিস না পেলে মানুষ মরে যাবে এমনও হতে পারে। তবু কিন্তু পুঁজিবাদীরা তা তৈরি করবে না, যদি তা বাজারে বিক্রি করে তা থেকে তাদের বেশ কিছু লাভ না হয়। একদিকে পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিক, কৃষক ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা ক্রমেই গরিব হয়ে পড়ে, তাই তারা তাদের আবশ্যকীয় জিনিসপত্র বেশি দাম দিয়ে কিনতে পারে না। অপরদিকে ধনীদের হাতে যথেষ্ট পয়সা থাকায় তারা তাদের আবশ্যকীয় জিনিসপত্র কিনতে তো পারেই, উপরন্ত নানা রকম বিলাসিতার জিনিসপত্রের জন্য বিশেষ করে তাগিদ দিতে থাকে। ফলে খাদ্যদ্রব্য, কাপড় ইত্যাদি বাঁচবার পক্ষে প্রথম আবশ্যক যে জিনিসগুলো, সেগুলো যথেষ্ট পরিমাণে তৈরি না করে পুঁজিবাদীরা মোটর গাড়ি, সুন্দর বাড়ি, রেডিও, টিভি, ভিডিও প্রভৃতি বিলাসিতার জিনিসপত্র তৈরি করায়। কারণ এগুলো ধনীদের কাছে বেশ চড়া দামে বিক্রি হওয়াতে তারা মোটা কাপড় ও খাদ্যদ্রব্য তৈরির চাইতে অনেক বেশি লাভ করতে পারে। পুঁজিবাদী সমাজে তাই উৎপাদন ক্ষমতা এমনভাবে ব্যবহার করা হয় যাতে মানুষের সবচেয়ে আগে যে জিনিসগুলো দরকার সেগুলো তৈরি না হয়ে ধনীদের বিলাসিতার খোরাক যোগাবার জন্যেই জিনিসপত্র তৈরি হয়। ফলে একদিকে কোটি কোটি লোক বুভুক্ষ ও অর্ধনগ্ন থেকে যায় এবং অন্যদিকে বিলাসিতার চূড়ান্ত ব্যবস্থা করা হয়। একটা উদাহরণ দিচ্ছি। 1930 থেকে 33 সালে ভয়ঙ্কর ব্যবসা সংকট হয়েছিল বলেছি। তাতে সমস্ত পৃথিবীতে কোটি কোটি লোক বেকার হয়ে গিয়েছিল। এই সময় বিলাতের অস্ট্রিন মোটরকার কোম্পানি গর্বের সঙ্গে তাদের ইতিহাসের সবচেয়ে বেশি লাভ ঘোষণা করে।
কারণ ধনীদের হাতে তখন বিস্তর টাকা, ব্যবসায় সে টাকা তারা খাটাতে পারছিল না, অন্যান্য ব্যবসায় লাভ কমে গেছে বলে। তাই মোটর গাড়ি কিনে ও অন্যান্য বিলাসিতায় তারা সে টাকাটা খরচ করেছিল। আর অস্টিন কোম্পানিও তখন মোটর গাড়ি তৈরি করেছিল খুব। ক্যাপিটালিজমের ফল 4। পুঁজিবাদের আর একটা কুফল হলো গ্রামের সমাজ ব্যবস্থা ও অর্থনীতির সর্বনাশ করে দেওয়া। প্রায় সব দেশের কৃষিকাজেই বছরের কয়েক মাস চাষিদের হাতে চাষবাসের কোনো কাজ থাকে না। এই কয় মাস তারা নানান রকম হাতের তৈরি জিনিসপত্র তৈরি করে এবং গ্রামের হাটে সেগুলো বিক্রি করে এই কয় মাস সংসার চালায়। কেউ কেউ মাটির হাঁড়িকুড়ি তৈরি করে, কেউ লোহার সাজ সরঞ্জাম তৈরি করে, কেউ বাঁশের নানান রকম টুকরি ইত্যাদি বানায়, কেউ কাঠের কাজ করে, কেউ ঘানি চালিয়ে তেল বানায় ইত্যাদি করে অবসর সময়টা এরা কাজে লাগিয়ে বেশ কিছু আয় করে। পুঁজিবাদের আমলে এইসব জিনিসপত্র কলকারখানায় অনেক সস্তায় তৈরি হয়, ফলে গ্রামের বাজার কলে তৈরি জিনিসে ছেয়ে যায়। গ্রামে হাতে তৈরি জিনিস আর কেউ কেনে না। গ্রামের চাষিরাও হাতের কাজ করে যারা বাঁচে তারা বেকার হয়ে পড়ে, তাদের আয় কমে যায় এবং সংসার চালানো দুরূহ হয়ে পড়ে। তখন বাধ্য হয়ে তারা মহাজন জমিদার বা বড় চাষি যাদের অনেক জমি জমা আছে ও বাড়তি শস্য মজুদ আছে তাদের কাছে ঋণের জালে জড়িয়ে পড়ে এবং উঁচু হারে টাকা বা ধান ধার করে। একবার এই ঋণের জালে জড়িয়ে পড়লে তার আর রক্ষা থাকে না। ধীরে ধীরে জমি জমা বিক্রি হয়ে যায় এবং সর্বশান্ত হয়ে গ্রামে ভূমিহীন চাষি হয়ে যায়। যখন গ্রামেও আর কোনো কাজ জোটে না তখন শহরে চলে আসে ও বস্তিতে ভিড় করে শহরের বেকার সংখ্যা বাড়ায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বই গণদেবতাতে এইরকম একটা গ্রাম পুঁজিবাদের প্রকোপে ধ্বংস হয়ে যাবার ছবি তোমরা হয়তো পড়ে থাকবে। ইদানিং টিভিতেও এই বইটা মাঝে মাঝে দেখাচ্ছে এবং সেখানেও পুঁজিবাদের প্রকোপে গ্রামবাসীর দুরবস্থার ছবি পরিষ্কারভাবে ফুটে উঠছে। ক্যাপিটালিজমের এই 4টি ফল ছাড়াও আরও একটা ফল আছে এবং এই পঞ্চম ফল হচ্ছে যুদ্ধ। যুদ্ধ কেন হয় তার কারণগুলো আমরা ইম্পেরিয়ালিজম অধ্যায়ে আলোচনা করব। এই ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ অথবা কলোনি সৃষ্টি কিভাবে হয় তা আগামী সপ্তাহে পরবর্তী এপিসোডে দেখতে পাবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে মতামত জানাতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।